আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আমার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি জিএস ইন্টারভিউ যেটা আছে তার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা বিগত দেখেছেন আমার চ্যানেলে সিকিউ ইউনিভার্সিটির একটা ইন্টারভিউর সেশন আছে, আমি আমার ইন্টারভিউটা কিভাবে দিয়েছি সেটা বলেছি। তো আপনারা যারা সিকিউ ইউনিভার্সিটির ইন্টারভিউটা দেখেছেন, এটার শেষে আমি কিছু কোশ্চেন প্যাটার্ন দিয়ে রেখেছি। এই কোশ্চেনগুলোর মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সবার ইন্টারভিউ ভালো হবে যদি এভাবে প্রিপারেশন নেন। তবে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির যে ইন্টারভিউটা আমি দিয়েছি, জিএস ইন্টারভিউটা, ইট ওয়াজ লিটল বিট ট্রিকি, ভেরি ট্রিকি, বিকজ ফ্লিন্ডার্স লেভেল 1 ইউনিভার্সিটি এর জিএস ইন্টারভিউ যিনি আমার নিয়েছিলেন ওনার নাম ছিল তুকারাম। আমি ওনার পুরো নামটা ভুলে গিয়েছি, সম্ভবত উনি একজন ইন্ডিয়ান ব্যক্তি ছিলেন। ফ্লিন্ডার্স এই কারণে আমার যে ইন্টারভিউর অভিজ্ঞতাটা আছে এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির অভিজ্ঞতা বলতে, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির ইন্টারভিউ দেওয়ার আগে আমি আসলে কিছুটা ভয় পেয়েছিলাম যে কি হবে জানি না, কারণ আমার যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন উনি আসলে ভিডিও কল ইন্টারভিউ নিচ্ছিলেন। সিকিউ ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন যে ভিডিও কলে নেয় না, ওটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ কল ছিল, কিন্তু ফ্লিন্ডার্স এটা লাইক একটা অফিসিয়াল ইন্টারভিউ। সো আমাকে আমার ল্যাপটপ অন রাখতে হয়েছে, আমাকে ফেস টু ফেস কথা বলতে হয়েছে, এভরিথিং ওখানে ছিল। এবং উনিও অনেক ট্রিকি একটা লোক ছিল, ওই যিনি ছিলেন ওনার ফেসিয়াল এক্সপ্রেশনে আমার কাছে মনে হয়েছিল সে অনেক বেশি অ্যাংরি। আমি আসলে জানি না পার্সোনালি উনি আসলে কেমন, তবে হ্যাঁ ভালো লেগেছে। আর এখন আমি বলি আমাকে আসলে কি কি প্রশ্ন করেছিল। প্রশ্নগুলো যদি আমি ওভারঅলভাবে বলি, কোনো প্রশ্নই আসলে আপনার এসওপির বাইরে থেকে করে না, তবে দ্য ওয়ে দে আস্কড ইটস লিটল বিট ডিফিকাল্ট। তারা এমনভাবে প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে করেছে, বোঝার চেষ্টা করেছে যে আমি আসলে জেনুইন স্টুডেন্ট কিনা। এটা একটু আমার কাছে ট্রিকি মনে হয়েছে। যেমন শুরুতেই আমাকে তারা যাচাই করেছে যে আমি আসলে কোন কোর্সে অ্যাপ্লাই করেছি। তারা আসলে জানতে চেয়েছে যে আমি আসলে জেনুইন স্টুডেন্ট কিনা। তো আমি আগে থেকে জানতাম, কারণ আমি আমার অ্যাপ্লাইয়ের যে প্রসিডিউরগুলো আছে এগুলো আমি সব নিজেই করেছি, আমি সব নিজের হাতে করা। সো আমি জানি আমি কোথায় অ্যাপ্লাই করেছি না করেছি। তারা জানতে চেয়েছে আমি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছি, আমার সাবজেক্ট কী, সেটার কত বছরের কোর্স ছিল, এটা কত ইউনিটের একটা কোর্স, মানে একদম ডিটেলসে জানতে চেয়েছে যে তাদের ইউনিভার্সিটির যে প্রোগ্রামে আমি ভর্তি হতে চাচ্ছি এটা সম্পর্কে আমার একটা ক্লিয়ার আইডিয়া আসলে আছে কিনা। তো আমি আলহামদুলিল্লাহ আমি সেটা বলতে পেরেছি। তো এটা ছিল হচ্ছে আমার কোর্স রিলেটেড প্রশ্ন। আমাকে কিন্তু আমার পার্সোনাল কোনো ইনফরমেশন জিজ্ঞাসা করেনি এখনও, জাস্ট দেখলো যে তাদের কোর্স রিলেটেড কী কী আমি জানি। তো সেটা বলার পর এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি প্রতিটা প্রশ্নের উত্তর যে দিচ্ছিলাম, ওখানে যে ইন্টারভিউ আমার নিচ্ছিল, আমরা যেমন ধরেন আপনি একটা গুড অ্যান্সার দিলে আমরা মাথাটা এইভাবে নাড়াই, একটা গুড এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ দিই, ওই লোকটা আমি যেটাই বলতেছিলাম উনি এরকম করতেছিল। সো দ্যাট টাইম আই গেট ভেরি নার্ভাস যে উনি এরকম কেন করতেছে, মানে না বোধক মাথা কেন নাড়াচ্ছে, নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ কেন দেখাচ্ছে। আমি আসলে ওই মুহূর্তে একটু ভয়ই পেয়েছি যে কি হতে যাচ্ছে, আসলে যা বলি তাতেই উনি এরকম করছে কেন, নট লাইক এরকম। সো এই আর কি। তারপরে যখন আমার মনে আছে, যখন এই জিনিসটা হয়ে যায়, কোর্স সম্পর্কে জানা শেষ হয়, তখন সে আস্তে আস্তে আমার বাংলাদেশের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেটা নিয়ে জিজ্ঞাসা করা শুরু করেছে। সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি বাংলাদেশে, না প্রথমে জিজ্ঞাসা করলো যে তুমি কেন পাবলিক হেলথে পড়তে চাচ্ছ। উনি জিজ্ঞেস করে নাই আমাকে আমি বাংলাদেশে কি করেছি। উনি আসলে এই প্রশ্নটার মাধ্যমে জানতে চেয়েছেন যে আমি এমন কি কাজ করেছি বা বাংলাদেশে এমন কি পড়াশোনা করেছি যার কারণে আমি আসলে পাবলিক হেলথ রিলেটেড কোনো কিছু করব। আপনারা জানেন আমি ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে পাবলিক হেলথে মাস্টার্স করছি। তো তখন আমি বলেছি যে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে বায়োটেকে ছিলাম, সেখানে আমি কিছু রিসার্চ প্রজেক্ট করেছি যেগুলো পাবলিক হেলথের সাথে রিলেটেড, এবং এই প্রজেক্টগুলো আমাকে পাবলিক হেলথ সম্পর্কে জানার জন্য আরও অনেক বেশি আগ্রহ করে দিয়েছে। সেজন্য আমি মূলত পাবলিক হেলথ জানতে চাচ্ছি, এটা সম্পর্কে বুঝতে চাচ্ছি। আর আমার দেশে বাংলাদেশে পাবলিক হেলথের একটা ডিমান্ড আছে, বাংলাদেশে একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে আসলে হেলথের অনেক ডেভেলপ করা এখনও বাকি আছে। তো এই সব কিছু আমি একটা অ্যান্সার দিয়েছি, এরকমই আমি একটা গোছানো অ্যান্সার দিয়েছিলাম। আর এই অ্যান্সারটা আপনারা এমনভাবে আমাকে দিতে হয়েছে, নট লাইক আমি আগে থেকে সব প্রেসক্রিপ্ট করে রেখেছি, সব মুখস্থ করে রেখেছি, নট লাইক দ্যাট। এটা একটা ইনস্ট্যান্ট কোশ্চেন, শর্টলি আমাকে সেটার অ্যান্সারটা দিতে হয়েছে। তারপরে তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশে কি কি কাজ করেছো। তো আমি সেগুলো বলেছি যে আমি এই ধরনের একটা প্রজেক্ট করেছি, আমি আমার যে প্রজেক্টগুলোতে আমি কাজ করেছি আমি সেই প্রজেক্টের কাজগুলো বলেছি। তো সে উনি বোঝার চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি এটা আসলে হেলথ রিলেটেড প্রজেক্ট কিনা এটা। তারপরে উনি আমাকে আরও জিজ্ঞেস করেছে তোমার এসএসসি কত সালে, তোমার এইচএসসি কত সালে, তোমার জিপিএ কত ছিল। তো এগুলো মানে লাইক আমি আসলে জেনুইন স্টুডেন্ট কিনা এটাও হয়তো বুঝতে চেয়েছে। তারপরে সে আমাকে আরও একটা প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে তোমার কি পড়াশোনার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা।
তো আমার পড়াশোনায় গ্যাপ ছিল, যেমন আমি হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করার পর 1 বছর আমার মেডিকেল ইউনিভার্সিটি কোচিংয়ের জন্য আমি ফার্স্ট টাইমের পর সেকেন্ড টাইম আবার মেডিকেল ভর্তির পরীক্ষা দিয়েছি, যার কারণে আমার 1 বছরের একটা গ্যাপ হয়েছে। সেটা তারা দেখেছে এবং তারা এটা জিজ্ঞেস করেছে কেন করেছো, তো আমি বলেছি হ্যাঁ আমি মেডিকেল এক্সাম দিয়েছি সেটা। তো এই আর কি, এটাও জিজ্ঞেস করেছে। কোর্স রিলেটেড সব কিছু জিজ্ঞেস করার পর তারা একদম ডিরেক্ট চলে যায় হচ্ছে আমার বাংলাদেশের যে সার্কামস্ট্যান্স এভরিথিং। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, কারণ এখান থেকেই ওরা আসলে বুঝতে চায় যে বাংলাদেশে আপনি কতটা সচ্ছল, এই দেশে এসে আপনি আসলে থাকতে পারবেন কিনা, নিজেরটা নিজে ম্যানেজ করতে পারবেন কিনা, না গভর্নমেন্টের কাছে হেল্প চাবেন, ইচ অ্যান্ড এভরিথিং ওরা এখান থেকেই যাচাই করেছে। তারা আমাকে জানতে চেয়েছে আমার স্পন্সর কে হচ্ছে, তারা আমাকে জানতে চেয়েছে আমি কত টাকা স্পন্সরশিপ দেখাচ্ছি, আমার ফান্ডে এই মুহূর্তে কত টাকা আছে, কারা কারা আমার স্পন্সর, কেন আমার স্পন্সর, যে সে আমাকে স্পন্সর দিচ্ছে। যেমন আমার বাবা আমার স্পন্সর ছিল, তো আমার বাবা যে আমাকে স্পন্সর দিচ্ছে, বাংলাদেশে তো আমার ছোট ভাইও আছে বা আমার মা আছে, তারা আসলে কিভাবে চলবে, যে যদি সে আমাকে একটা বিগ অ্যামাউন্ট আমাকে দিয়ে দেয় তো তারা কিভাবে চলবে, তাদের জন্য পর্যাপ্ত টাকা বাংলাদেশে আছে কিনা, সেটা কিভাবে আছে, এই ধরনের কিছু কোশ্চেন তারা আমাকে করেছে। আমি যেহেতু বলেছি শুরুতে যে আমি আমার কাজগুলো নিজেই করেছি সবকিছু, যার জন্য আমি খুব সফটলি এগুলোর অ্যান্সার আসলে দিতে পেরেছি। তারপরে আরেকটা, যেটা আমি ম্যারিড ছিলাম, সো আমার হাজব্যান্ড কি করছে বাংলাদেশে, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল। আমার হাজব্যান্ড হচ্ছে ব্র্যাকে জব করতো, তো তার আলহামদুলিল্লাহ একটা 11 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে। তো ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি এখানে দেখিয়েছি যে আসলে সে কি করছে বা তার কি এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো আমি সব দেখিয়েছি। তার সব জেনুইন কাগজপত্র, যেমন আমার কি কি ডকুমেন্টস আমি দিয়েছি ফ্লিন্ডার্সে। আমার পড়াশোনার ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডের প্রভিশন ফান্ড, স্যালারি পে স্লিপ, কতদিনের এক্সপিরিয়েন্স অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং আমি ওখানে সাবমিট করেছি, একদম সব কিছু জেনুইন ছিল। তো ওগুলো নিয়েও তারা আমার জিজ্ঞেস করেছে তোমার হাজব্যান্ড, এবং তারা জিজ্ঞেস করেছে তোমার হাজব্যান্ডের সাথে তোমার কত বছরের বিয়ে হয়েছে, এটাও আমাকে এগুলো বলতে হয়েছে। এগুলো সবই আমি বলেছি। এবং শেষে তারা আমাকে একটা প্রশ্ন করেছে, এটার জন্য আমি একদমই ঘাবড়ে গিয়েছিলাম যে এই ধরনের প্রশ্ন কেন, যেহেতু আমি একটা ম্যারিড পার্সন এবং আমার বাবা যেহেতু আমার স্পন্সর করেছে, তারা আমাকে জিজ্ঞাসা করেছে তোমার শ্বশুর কি জীবিত আছে কিনা। আমি বলছি হ্যাঁ আমার শ্বশুর জীবিত আছে, শাশুড়ি জীবিত আছে। দ্যাট টাইম দে আস্কড মি যে অ্যাকচুয়ালি কেন তোমার শ্বশুর তোমার এই স্পন্সর হলো না, কেন তোমার বাবা তোমার স্পন্সর হলো। তো এটা আমি আসলে কি অ্যান্সার দিব, আমার বাবা আমাকে দিছে, এখন আমি এটা কি বলতে পারি। ওই সময় আমি আসলে খুবই একটু ঘাবড়ে গিয়েছিলাম, বলে আলহামদুলিল্লাহ আমি এটা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করেছি। আমি খুব এভাবে বলেছি যে যেমন আমার হাজব্যান্ড এখানে আমার সাথে চলে আসবে, আমি সেটাই প্ল্যান করেছি। তো এই মুহূর্তে আমার শ্বশুর যদি আমাকে ফান্ড দেয়, তাহলে তাদের ফ্যামিলিতে যেমন আমার শাশুড়ি আছে, আমার দেবর আছে, আরও ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে চালানোর জন্য আমার শ্বশুরের ফান্ডটা লাগবে। সেজন্য আমার শ্বশুর আমাকে স্পন্সর করেনি, কিন্তু আমার আমার হাজব্যান্ডের শ্বশুর বা ফ্যামিলিটা একটু বড়, তো এত বড় একটা ফ্যামিলির খরচপাতি যদি সে আমাকে স্পন্সরশিপ দিয়ে তারপরে আবার আমাকে ওই তার ফ্যামিলি মেনটেন করে, ইটস লিটল বিট ট্রিকি। সো এই জন্য উনি আমাকে স্পন্সর করেনি। তবে আমার বাবার বাড়ির সদস্য আমরা মাত্র 4 জন, আমরা অনেক ছোট ফ্যামিলি এবং আমার বাবার আলহামদুলিল্লাহ অনেক ইনকাম আছে, আপনি দেখতে পাচ্ছেন অলরেডি, আপনার কাছে আমি ডকুমেন্ট সাবমিট করেছি। তো এইসব প্রেক্ষিতে আমার বাবা আমাকে দিয়েছে। এবং দেখলাম এই লাস্ট কোশ্চেনটার শেষে উনি এভাবে মাথা নাড়াচ্ছে, লাইক উনি এবার একটু সন্তুষ্ট হয়েছে। বাট শুরু থেকে উনি আমাকে প্রচুর নার্ভাস করে ফেলছিল, বিকজ হিজ ফেসিয়াল এক্সপ্রেশন ওয়াজ ভেরি রুড ইয়া, লাইক সে আমাকে ওখান থেকেই অ্যাংরি টিচারদের মতো মারা শুরু করবে, এরকম একটা এক্সপ্রেশনে ছিল। বাট আলহামদুলিল্লাহ আমি ইন্টারভিউর পরে আমার মনে হচ্ছিল যে ভালো কিছু হবে, বাট লাস্ট কোশ্চেনটার জন্য আমি অনেক ভয় ছিলাম যে এরকম কোশ্চেন কেন করলো। দেন দেখি যে না, আলহামদুলিল্লাহ আমি 3 দিনের মধ্যে আমার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির জিটি ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছি। সব কিছু আসলে আল্লাহর ইচ্ছা, ট্রিকি কোশ্চেনটা ওভারকাম করতে পারলাম, এই আর কি। তো এরকম আসলে এক একটা ইন্টারভিউ আসলে এক এক রকম হয়। তো আমার ইন্টারভিউর সাথে যে আপনাদের ইন্টারভিউটা মিলবে এমন কিন্তু কোনো কথা নেই, এখানে প্রত্যেকটা জিনিস আলাদা, আমার গল্পটাই আলাদা, আপনার গল্পটাই আলাদা। এখানে এক একটা স্টুডেন্টের আলাদা আলাদা একটা স্টোরি থাকে, সেই স্টোরিটা প্রেজেন্ট করে জেনুইন স্টুডেন্ট হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয়। তো অনেকে অনেক ফেক স্টোরি বলে, অনেকে নিজেই জানে না ওনার আসলে কি বলতে হবে, কারণ এসওপিটা আরেকজন লিখে দিছে, উনি ঠিকমতো সেটা প্রিপেয়ার করেনি, বা যে লিখে দিছে সে তাকে বলেনি যে সে আসলে এসওপির ভিতরে কি দিছে, যার কারণে অনেকের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যায় এবং তারা আসলে অফার লেটারটা পায় না। তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো এই নিয়ে 3টা ইউনিভার্সিটি দিছি, সবগুলো থেকেই আমার অফার লেটার আসছে। আমি এবং হ্যাঁ ফ্লিন্ডার্সে কিন্তু আমি স্কলারশিপও পেয়েছি, সিকিউতে 25% স্কলারশিপ ছিল এবং সিকিউ সবাইকেই দেয়। ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে আমার ভালো একটা স্কলারশিপ আসছে 30%, এরা আমি মনে করি এটা নর্মালের থেকে একটু বেশি আর কি। যাই হোক, তো আপনারা যারা এই ধরনের ইন্টারভিউ রিলেটেড এক্সপিরিয়েন্স অ্যান্ড স্টোরি যে বিষয়টা আমি বললাম, এই ধরনের কোনো
সহযোগিতা যদি আমার কাছে চান, অবভিয়াসলি আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, অথবা আমাকে মেইল আছে, সে মেইলে আমাকে মেইল করতে পারেন। আমি আসলে অনেকের এসওপি লিখি, আমি এসওপি লিখে দিই স্টুডেন্টদেরকে। তবে আমি যেই সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে ফুল এসওপিটা লিখে দেওয়ার সাথে ওনার ইন্টারভিউ আগ পর্যন্ত ওনাকে কীভাবে বসতে হবে এবং একদম প্রপার গাইডলাইন, ডকুমেন্টস রিলেটেড গাইডলাইনগুলো যেটা আছে আমি সম্পূর্ণ দিয়ে থাকি। আপনারা চাইলে সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি বলবো যে এমন কাউকে দিয়ে এসওপি লেখাবেন না যে হচ্ছে একটা একটা ফেক একটা টেমপ্লেটের ভিতরে আপনার নামটাম দিয়ে দিল, নাথিং স্টোরি নাই, কিছু নাই, তখন কিন্তু আপনার জিএসটা কঠিন হয়ে যাবে পার করা। ইউনিভার্সিটি লেভেল 1 ইউনিভার্সিটিগুলো অবভিয়াসলি ট্রিকে থাকে, ওরা আসলে জেনুইন স্টুডেন্টদেরকেই চায়। সো ফেক ইনফরমেশন না দেওয়াই ভালো। এই ছিল আমার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স। শুনতে আসলে যতটা সহজ মনে হচ্ছে, আসলে বাস্তবে ততটা সহজ ছিল না। আমি 12 মিনিটের একটা ইন্টারভিউ ছিল আমার, এখানে আমার 12 মিনিটে আমাকে একই কোশ্চেন বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয়েছে, অথচ অ্যান্সারটা ঘুরে ফিরে একই হয়েছে। জিনিসগুলো আসলে এরকম ছিল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।